চরচণ্ডীপুর গ্রামের শেষ প্রান্তে যে নদীটা বয়ে গেছে, গ্রামের লোকেরা তাকে বলে মরা করতোয়া। নামটা শুনলেই মনে হয় যেন নদীটা মৃত, কিন্তু আসলে সেটা ছিল ভীষণ জীবন্ত। বর্ষায় ফুঁসে ওঠে, আবার শীতের রাতে এতটা নিস্তব্ধ হয়ে যায় যেন গভীর অন্ধকারের ভিতর কেউ তাকে গিলে খেয়েছে। বহু বছর ধরে এই নদীতেই নাকি ঘটে এসেছে সবচেয়ে রহস্যময়, ভয়ঙ্কর সব ঘটনা। কেউ জানে না স্রোতের নিচে ঠিক কী আছে, শুধু অনেকে বলে নদীটা রাতে শব্দ করে কাঁদে, আর কুয়াশা নামলে তার বুক ফুঁড়ে কোনো অদৃশ্য আকৃতি ওপরে উঠে আসে। সেই গ্রামের একেবারে শেষ মাথায় ভাঙাচোরা একটা আড়াই ঘরের কাঁচা বাড়িতে থাকত সোহাগ। বয়স ২৩-২৪, দড়িবল শক্ত, হাসি খুশি, আর সবচেয়ে বড় অসীম সাহস। গ্রাম জুড়ে গল্প ছিল অমাবস্যার রাতে নদীর চরে নাকি কেউ হাঁটে, কখনো নারীর কান্না, কখনো শিশুর হাসি শোনা যায়। কিন্তু সোহাগ এসব কিছুতেই বিশ্বাস করত না। সে বলত, মানুষের ভয় মানুষকেই ভয় দেখায়, ভূতটুত কিচ্ছু নাই। গ্রামের সবার সামনে হাসত সে, মাঝে মাঝে জোকও মারত, ভূত দেখলে চা খাওয়াবো। গ্রামের বয়স্ক বুড়ো রফিক মিয়া একদিন তাকে বলেছিল, ব্যাটা, ভয়কে হাসাস না, ভয় কখনো খালি হাসি সহ্য করে না, চোখে দেখা যায় না বলে অন্ধকারকে ছোট কইস না। কিন্তু সোহাগ তা মানল না। সেই ভয়ঙ্কর রাতটা শুরু হয়েছিল আশ্বিনের শেষ দিকে। শীত তখন পুরোপুরি নামেনি, কিন্তু বাতাস কেমন যেন কাঁচের মতো ঠান্ডা, নিস্তেজ। চারদিক ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে, যেন কেউ গ্রামের ওপর সাদা চাদর টেনে দিচ্ছে। সোহাগ রাত ১১টার ঠিক পরপরই বেরোল, তার মোবাইল, ইয়ারফোন আর সিগারেট নিয়ে। তার মা বলল, ওই সময় বাইরে যাবি না সোহাগ, শুনছিস না, ইদানিং তো অদ্ভুত সব আওয়াজ পাইতেছি। সোহাগ হাসল, মা, তোমার এই গ্রামের প্যাচাল আমার লাগবে না, আসি। গ্রামের ভেতর দিয়ে হেঁটে নদীর চরে যাওয়ার পথটা ছিল খুব নির্জন। বাঁশঝাড়, পাটক্ষেত আর পুরনো ভাঙা কলাগাছ সব মিলিয়ে এমন একটা পরিবেশ তৈরি করে যে রাতে মনে হয় কেউ যেন ঠিক পিছনেই হাঁটছে। সোহাগ এগিয়ে যাচ্ছে, ইয়ারফোনে গান বাজছে, কিন্তু তার কানে টের বাগতে লাগল গানটা যেন ধীরে ধীরে চাপা পড়ে যাচ্ছে। হঠাৎ যেন আশপাশের নীরবতা গানটাকে গিলে ফেলছে। সে ইয়ারফোন খুলে দেখল গান ঠিকই বাজছে, কিন্তু অদ্ভুতভাবে শোনা যাচ্ছে না। নদীর চরে পৌঁছে সে সিগারেট ধরাল। বাতাস নেই, পানি নেই, শব্দ নেই। নদীটা দাঁড়িয়ে আছে মৃতদেহের মতো। কুয়াশার পর্দা নদীর ওপর দুলছে। সে বসে আছে ঠিক তখনই। হঠাৎ কোথাও দূর থেকে খুব ধীরে একটা শব্দ ভেসে এলো। প্রথমে মনে হল যেন খুব দূরে কেউ নিঃশ্বাস ফেলছে। তারপর শব্দটা একটু স্পষ্ট হল, একটা নারীর কান্না, খুব ক্ষীণ, খুব দম বন্ধ করা, ভিতরটা কেঁপে ওঠার মতো। সোহাগ দাঁড়িয়ে চারদিক দেখল, কিন্তু কেউ নেই। আবার শব্দটা এলো, এবার আরও কাছে, বাঁচান, কেউ কেউ আছেন। গলার স্বরে এমন কষ্ট, এমন হতাশা, যেন কয়েক বছর ধরে কেউ পানির তলায় ডুবে চিৎকার করে যাচ্ছে। সোহাগ ভয় পেল, দাঁতের ওপর দাঁত চেপে বলল, কে আছো, কথা বলো। তখনই নদীর ওপারের কুয়াশা একটু ফাঁক হল, আর সেই ফাঁকের মধ্যে দাঁড়িয়ে থাকা একটা আকৃতি দেখা গেল। মানুষের মতো, আবার মানুষের মতো নয়। মাথা নিচু, মুখ দেখা যায় না, লম্বা এলোমেলো চুল মাটিতে লটকে আছে। শরীর এতটাই শুকনো যে মনে হয় সামান্য বাতাসেই উড়ে যাবে। কিন্তু ভয়ের বিষয় হল, তার পা মাটিতে স্পর্শ করছে না, বাতাসে ভেসে ভেসে এগিয়ে আসছে সে। সোহাগের বুক ধক করে উঠল। কণ্ঠটা এবার খুব স্পষ্ট শোনা গেল, ওই দিকে যাস না, ওখানটা আমার। কণ্ঠটা যেন একসঙ্গে বিভিন্ন গলা মিশে তৈরি, একটু মেয়েলি, একটু বৃদ্ধ, একটু আবার শিশুর মতো। সে হঠাৎ বুঝল নিজের পা কাঁপছে। তার সিগারেট হাত থেকে পড়ে গেল। ছায়াটা আরও কাছে আসল, আর তখনই ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল। আকৃতিটার মুখ নেই, শুধু গভীর কালো ফাঁপা দুটো গর্ত, যেন চোখ একসময় ছিল, কিন্তু কেউ যেন উপড়ে নিয়েছে। মুখের জায়গায় কেবল ফাঁটা ফাঁটা ছায়া, আর সেই ছায়ার ভেতর থেকে হাহাকারের মতো শব্দ হচ্ছে। সোহাগ দৌড় দিল।
দৌড়াতে দৌড়াতেই পিছন থেকে সেই ছায়ার ফিসফিসানি, দাঁড়া, দাঁড়াইয়া যা, আমাকে দেখেছিস, কেউ আমাকে দেখে বাঁচে না। গ্রামের প্রবেশপথে পৌঁছানোর ঠিক আগে সে অনুভব করল তার পিছনে কেউ দৌড়াচ্ছে না, বরং ভেসে ভেসে তার সাথে সাথে চলছে। এক সময় মনে হল কানের পাশে গরম নিঃশ্বাস পড়ল, তোর নাম জানি, সোহাগ। সে দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকল। মা ছুটে এসে তার হাত ধরল, কিন্তু ছেলে কাঁপছে, মুখে কথা নেই, চোখ দুটো স্থির। পরের রাত